80 বছরের অপেক্ষা, 75 বছরের প্রতারণা, এবং আজ 2 ডিসেম্বর 2025 তারিখে ধৈর্যের সমস্ত সীমা ভেঙে গেল। ঝাড়খণ্ডের রাজধানী থেকে দূরে ধানবাদের মাটিতে কুর্মী সমাজ আজ স্বাধীনতার পর তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ঘোষণা করে দিয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে চাই। এখানে প্রতিটি কণ্ঠে রয়েছে ক্ষোভ, প্রতিটি হাতে রয়েছে সংগ্রামের মশাল। কিন্তু এটি কেবল একটি আন্দোলন নয়, এটি সরকারি রিপোর্টের জাল, আদিবাসী ভাইবোনদের সঙ্গে সরাসরি সংঘাত এবং এমন একজন নেতার রাজনৈতিক দ্বিধা যার নাম জয়রাম মাহাতো। এই গণআন্দোলন কি ঝাড়খণ্ডের রাজনীতিকে চিরতরে বদলে দেবে? এই রিপোর্ট আপনার সামনে ইতিহাসের প্রতারণা, বর্তমানের ক্ষোভ এবং ভবিষ্যতের রাজনৈতিক চালের পুরো সত্য তুলে ধরতে যাচ্ছে। যোগাযোগ রাখুন, কারণ এখানে যা ঘটছে তা পুরো দেশের জানা জরুরি। ঝাড়খণ্ডের ইতিহাস সংগ্রামে পরিপূর্ণ, কিন্তু আজ 2 ডিসেম্বর 2025 তারিখে ধানবাদের মাটিতে যা ঘটল তা কেবল একটি সমাবেশ নয়, বরং 80 বছর পুরনো প্রতারণার বিরুদ্ধে 1.35 কোটি মানুষের শেষ সংগ্রাম। রাস্তায়, ময়দানে কেবল একটি আওয়াজ, আমরা আমাদের আদিবাসী অস্তিত্ব ফিরিয়ে দাও। এই আওয়াজ সেই ভূমিপুত্রদের যারা নিজেদের পরিচয়ের জন্য সরকারের সাথে নয়, বরং নিজেদের দেশের ইতিহাসের সাথে লড়ছেন। প্রশ্ন হল, কুর্মী সমাজ কেন মর্যাদা চায় এবং তাদের এই দাবির উপর এত জোরদার বিরোধিতা কেন হচ্ছে? পরিচয়ের সংকট এবং ইতিহাসের সেই ভুল। এই সংগ্রামটি বুঝতে আমাদের 1931 সালে ফিরে যেতে হবে। স্বাধীনতার আগে ব্রিটিশ রাজত্বে কুর্মী সম্প্রদায়কে উপজাতি বা আদিম উপজাতি হিসাবে গণ্য করা হতো। তারা কুড়মালি ভাষায় কথা বলতেন, তাদের আচার অনুষ্ঠান, তাদের সামাজিক কাঠামোতে উপজাতীয় বৈশিষ্ট্য স্পষ্ট ছিল। কিন্তু স্বাধীনতার পর এমন একটি প্রশাসনিক পরিবর্তন ঘটে যা একটি সম্পূর্ণ জাতির ভবিষ্যৎ বদলে দেয়। 1950 সালের রাষ্ট্রপতি আদেশে তাদের আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়। একটি ছোট ভুল, একটি প্রশাসনিক ত্রুটি, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক ষড়যন্ত্র? কুর্মী সমাজ আজও দাবি করে যে তাদের ভুল করে অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে তারা জমি, জঙ্গল এবং সরকারি চাকরিতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়। সরকারি রিপোর্টের জাল। কুর্মী সমাজের দাবি শুধু আবেগপ্রবণ নয়, বরং সরকারি কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটাই সেই বাস্তবতা যা এই পুরো আন্দোলনের ভিত্তি। প্রথমে কথা বলা যাক লোকুট কমিটির, কমিটি, যা সরকার তালিকা পর্যালোচনার জন্য গঠন করেছিল। এই কমিটি স্পষ্টভাবে বলেছিল যে কুর্মী সম্প্রদায়কে আদিবাসীদের তালিকা থেকে বাদ দেওয়া সঠিক ছিল না। কিন্তু কেন্দ্র এই রিপোর্টটি কখনো কার্যকর করেনি। এরপরে সিংভূম জেলার সমীক্ষা রিপোর্টেও কুর্মী সম্প্রদায়ের আদিবাসী চরিত্রের কথা নিশ্চিত করা হয়েছিল। স্বাধীনতার পর বিহার সরকার 1951 সালে কুর্মী সম্প্রদায়কে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রস্তাব কেন্দ্রে পাঠিয়েছিল, যা কেন্দ্র খারিজ করে দেয়। এই খারিজ হওয়াই আজকের এই মহাসংগ্রামের মূল কারণ। কুর্মী নেতাদের বক্তব্য, তাদের কাছে কমপক্ষে 10টি এমন সরকারি নথি রয়েছে যা তাদের আদিবাসী হওয়ার কথা নিশ্চিত করে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা কার্যকর হয়নি। মন্টু মাহাতোর কণ্ঠস্বর। কেন্দ্র সরকার সবসময় বলে যে সব হওয়ার জন্য বিশেষ আদিম বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা জিজ্ঞেস করি, আমাদের কি কুড়মালি ভাষা নেই? আমাদের জীবনযাত্রা কি উপজাতি সুলভ নয়? এই রিপোর্টগুলোই প্রমাণ, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে এগুলোর উপর ধুলো চাপা দিচ্ছে। এটি দেখায় যে কুর্মী আন্দোলন কেবল প্রতিবাদ নয়, বরং তথ্য এবং নথিপত্রের লড়াইও। আন্দোলনের আগুন এবং সরকারের নীরবতা। 2 ডিসেম্বরের এই মহাসমাবেশ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সেপ্টেম্বরে হওয়া ভয়াবহ রেল রোকো আন্দোলনেরই আগুন। সেই সময় সরকার আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি থেকে গেল। প্রতিশ্রুতিতে কাজ না হওয়ায় জন্ম নেওয়ার আজ ধানবাদের রাস্তায় বন্যায় পরিণত হয়েছে। মন্টু মাহাতোর কণ্ঠস্বর। আমরা 75 বছর অপেক্ষা করেছি, সরকার আমাদের বারবার শুধু ললিপপ ধরিয়েছে। আর না, আপনারা আমাদের সব মর্যাদা দিচ্ছেন না, বরং আমাদের ছিনিয়ে নেওয়া অধিকার ফিরিয়ে দিতে ভয় পাচ্ছেন। এই সংগ্রাম এখন রাস্তায় নয়, বরং আসন্ন প্রতিটি নির্বাচনে লড়া হবে। যদি 15 দিনের মধ্যে কেন্দ্র সরকার কমিটি গঠন করে কাজ শুরু না করে, তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে কুর্মী সমাজ সেই রাজনৈতিক দলের বর্জন করবে যারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। সৎ মর্যাদা পেলে কি হবে? এই ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল যে যদি কুর্মীরা সৎ হয়ে যায়, তবে মাঠের স্তরে কি পরিবর্তন আসবে? জমির ইস্যু। আদিবাসীরা ছোটনাগপুর টেন্যান্সি আইনের অধীনে জমি সুরক্ষা পান। সৎ মর্যাদা পেলে কুর্মী সম্প্রদায়ও এই আইনের সুবিধা পেতে পারে, যার ফলে তাদের জমি আদিবাসীদের কাছে বিক্রি হওয়া থেকে রক্ষা পাবে। এটি তাদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ হবে। রাজনীতিতে অংশীদারি।
বিস্তারিত স্টের জন্য সংরক্ষিত আসনগুলিতে যেমন ঝাড়খণ্ডের 28টি বিধানসভা আসন কুর্মী প্রার্থীরাও নির্বাচন লড়তে পারবে। এতে আদিবাসী নেতাদের ভয় যে কুর্মীরা, যারা সংখ্যায় বেশি, এই সংরক্ষিত আসনগুলিতে জয়লাভ করবে এবং আদিবাসীরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। চাকরিতে প্রভাব, এটি সবচেয়ে সংবেদনশীল বিষয়। ক্যাটাগরিতে প্রায় 10-12% সংরক্ষণ থাকে। কুর্মী সমাজের অন্তর্ভুক্তিতে অক্ষের প্রায় 27% জনসংখ্যার একটি বড় অংশ চলে যাবে। এতে সাত ক্যাটাগরিতে প্রতিযোগিতা বাড়বে, যার ফলে আদিবাসী সম্প্রদায় চাকরি এবং শিক্ষায় যে সুবিধা পায় তা কমে যেতে পারে। এটি সরাসরি পরিসংখ্যানের সংঘাত, যা ভাইয়ের সাথে সংঘাতের পটভূমি তৈরি করে। ভাই এর সাথে সংঘাত এবং আঞ্চলিক বৈচিত্র্য। কিন্তু এই সংগ্রামের সবচেয়ে বড় বিড়ম্বনা হল কুর্মী সমাজের সরাসরি সংঘাত সরকারের সাথে নয়, বরং তাদেরই আদিবাসী ভাই বন্ধুদের সাথে। ঝাড়খণ্ড এবং বাংলার আদিবাসী সমাজ কুর্মীদের দাবির তীব্র বিরোধিতা করছে। আদিবাসী নেতার কণ্ঠস্বর, আমরা সব ক্যাটাগরিতে কুর্মীদের অন্তর্ভুক্ত হতে দেব না। তাদের কাছে এখন আর আদিবাসীদের মতো বৈশিষ্ট্য নেই, না তাদের ঐতিহ্য অবশিষ্ট আছে। যদি কুর্মীরা সট হয়ে যায়, তবে আমাদের অবশিষ্ট জঙ্গল, জমি এবং সংরক্ষণের উপরও তাদের দখল হয়ে যাবে। এটা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন। এই লড়াই আমরা সব পরিস্থিতিতে লড়ব। ধানবাদে এই সমাবেশ হয়েছে, কিন্তু বাংলা এবং ওড়িশাতেও আন্দোলন তীব্রভাবে চলছে। বাংলায় কুর্মীরা ক্ষমতাসীন তৃণমূল এবং বিরোধী বিজেপি উভয়ের জন্যই একটি নির্ণায়ক ভোট ব্যাংক, তাই সেখানকার রাজনীতি এটাকে উপেক্ষা করতে পারে না। ওড়িশাতে আন্দোলনটি বেশি আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে কেন্দ্রীভূত, যেখানে তাদের দাবি আরও তীক্ষ্ণ। এটি দেখায় যে এটি কেবল একটি রাজ্যের ইস্যু নয়, বরং পূর্ব ভারতের রাজনীতিকে পরিবর্তন করে দেওয়ার মতো একটি ইস্যু। ভবিষ্যতের কৌশল এবং চূড়ান্ত সতর্কতা। অজিত প্রসাদ মাহাতোর কণ্ঠস্বর, আমাদের আদিবাসী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আমাদের লড়াই আপনাদের সঙ্গে নয়, আমাদের লড়াই সেই প্রশাসনিক ব্যবস্থার সাথে যা ইচ্ছাকৃতভাবে আমাদের আলাদা করেছে। আমরা মর্যাদা নিয়ে কারো অধিকার ছিনিয়ে নেব না, আমরা কেবল নিজেদের পুরনো জায়গায় ফিরে আসতে চাই। আমরা এবং আদিবাসীরা একসাথে লড়লে সরকারকে মাথা নত করতেই হবে। কিন্তু যদি সরকার আমাদের এভাবেই উপেক্ষা করতে থাকে, তবে 11 জানুয়ারি রাঁচি এবং তারপরে দিল্লিতে কুর্মী সমাজ তাদের পুরো শক্তি দেখাবে। 3 ভাগ, ভাইয়ের সঙ্গে সংঘাতের পরে একটি নতুন উপবিভাগ। এই পুরো গোলমালের মধ্যে জয়রাম মাহাতোর ভূমিকাকে উপেক্ষা করা যায় না। তিনি হয়তো 2 ডিসেম্বর এর মহাসমাবেশে সরাসরি মঞ্চে অংশ নেননি, কিন্তু তার বিবৃতি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বিধানসভার ভেতরে কুর্মীদের মর্যাদা দেওয়ার দাবির প্রকাশ্যে সমর্থন করেন। তার যুক্তি স্পষ্ট, এই সমাজের সাথে ইতিহাসে অন্যায় হয়েছে এবং তাদের সুরক্ষা দেওয়া উচিত। কিন্তু তার এই অবস্থানের কারণে তার রাজনৈতিক দল জখমের মধ্যেও ফাটল ধরেছে। ঘাটশিলা উপনির্বাচনের সময় তার দলেরই আদিবাসী প্রার্থীরা কুর্মী দাবির কঠোর বিরোধিতা করেছিলেন। এই বৈপরীত্য দেখায় যে কুর্মী ইস্যু এখন কেবল সামাজিক নয়, বরং ঝাড়খণ্ডের সবচেয়ে বড় আঞ্চলিক রাজনৈতিক দলের জন্য একটি দ্বিধা হয়ে উঠেছে। 2 ডিসেম্বর 2025-এর এই মহাসমাবেশ ঝাড়খণ্ড, বাংলা এবং ওড়িশার রাজনৈতিক দৃশ্যপটকে চিরতরে বদলে দিয়েছে। কুর্মী সমাজ স্পষ্ট করে দিয়েছে যে তারা 2026 সালের নির্বাচনে একটি নির্ণায়ক শক্তি হবে। প্রশ্নটি এখনও রয়ে গেছে, কেন্দ্র সরকার কি এই ঐতিহাসিক ভুল সংশোধন করবে, নাকি একটি বড় গণান্দোলনের সামনে বাধ্য হয়ে মাথা নত করবে? আপনার কি মনে হয়, এই সংবেদনশীল ইস্যুতে কার পক্ষ সঠিক? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এটি ছিল 2 ডিসেম্বর ধানবাদের মাটি থেকে ওঠা ক্ষোভ, কুর্মী সমাজের অস্তিত্বের আহ্বান। আমরা 1931 সালের প্রতারণা বুঝলাম, সরকারি কমিটির মিথ্যা পরীক্ষা করলাম, জয়রাম মাহাতোর রাজনৈতিক দ্বিধা জানলাম এবং সবচেয়ে জরুরি, কুর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সেই সংবেদনশীল সংঘাত অনুভব করলাম, যেখানে উভয় পক্ষই তাদের অধিকারের জন্য লড়ছে। এটি পরিষ্কার, 11 জানুয়ারি রাঁচি এবং তারপরে দিল্লি ঘেরাও এখন আর কেবল হুমকি নয়, এটি আগামী 200 দিনের রাজনৈতিক দিক নির্ধারণ করবে। এই পুরো সংগ্রামের মূলে একটি প্রশ্ন, সংরক্ষণ নীতিগুলি কি ইতিহাসের ভুলগুলি সংশোধন করতে সক্ষম, নাকি তারা কেবল বিদ্যমান সম্প্রদায়ের মধ্যে একটি নতুন লড়াই তৈরি করছে? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি কুর্মী সমাজের ঐতিহাসিক দাবির সমর্থন করেন, নাকি আপনার মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের বিরোধিতা তাদের জায়গায় সঠিক? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে অবশ্যই জানান। আপনার ধারণা এবং আপনার চিন্তাভাবনাই এই সংঘাতকে একটি সঠিক দিক দিতে পারে। যদি আপনার এই গভীর রিপোর্টটি ভালো লেগে থাকে এবং এটি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, এটিকে আপনার বন্ধু এবং গ্রুপগুলিতে শেয়ার করুন এবং এই ধরনের গভীর সাংবাদিকতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে পরবর্তী বড় রাজনৈতিক ঘটনার সাথে। জুড়ে থাকুন, সত্য জানতে থাকুন। ধন্যবাদ।